Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a passage from Pikiti Sarkar. Passage number is 43. প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে The story of Florence Nightingale's achievements in the Crimea reads like an epic. ক্রিমিয়াতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সফলতার গল্প একটা মহাকাব্যের মতো। তো এই লাইন দিয়ে প্যাসেজটা শুরু হচ্ছে। তো আজকে আমি এই প্যাসেজের প্রেসিস করে তোমাদের সাথে শেয়ার করব এবং সলিউশন করে তোমাদের পুরোপুরি কীভাবে লিখেছি সেটা বুঝিয়ে দেবো। তো প্রেসিসটা শুরু করার আগে আমি পুরো প্যাসেজটা পড়ে সময় নষ্ট করবো না, তোমাদের কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি, তোমরা দেখে আগে নিজেরা একটু প্র্যাকটিস করো। তো আশা করবো তোমরা সকলে প্যাসেজটা দেখে নিজেরা প্র্যাকটিস করেছো। আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশনটা শুরু করার আগে আমরা পুরো প্যাসেজটার বেঙ্গলি মিনিংটা জেনে নিই। The story of Florence Nightingale's achievements in the Crimea reads like an epic. ক্রিমিয়াতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সফলতার কাহিনী পড়তে এক মহাকাব্যের মতো। The medical arrangements in the army there were as unsatisfactory as possible. সেখানকার সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থা যতটা সম্ভব ততটাই শোচনীয় ছিল। But everything was changed with the arrival of Nightingale. কিন্তু নাইটিঙ্গেল আসার সাথে সাথেই সব কিছুর পরিবর্তন হয়ে গিয়েছিল। Doctors and patients welcomed her gladly. ডাক্তাররা এবং রোগীরা তাকে আনন্দের সাথেই সুস্বাগতম জানিয়েছিল। Not so the officials who were responsible for the sad state of affairs. কিন্তু এই শোচনীয় অবস্থার জন্য যেসব কর্মকর্তারা দায়ী ছিলেন তাদের অবস্থা তেমন ছিল না। ফ্লোরেন্স however refused to be discouraged by opposition. যাই হোক, ফ্লোরেন্স বিরোধিতার কারণে নিরুৎসাহিত হতে অস্বীকার করেছিলেন। Whenever she could, she won people over to her side, but if they would not cooperate with her, she swept them out of her way. তিনি যখনই সুযোগ পেতেন মানুষকে নিজের পক্ষে টেনে নিতেন, কিন্তু যদি তারা তাকে সহযোগিতা না করত তাহলে তিনি তাদেরকে নিজের পথ থেকে সরিয়ে দিতেন। To the patients, she seemed to be an angel. রোগীদের কাছে তিনি ছিলেন দেবদূতের মতো। Night after night, lamp in hand, she would walk through the hospital to see that all was well. রাতের পর রাত হাতে বাতি নিয়ে তিনি সমস্ত হসপিটাল ঘুরতেন সবাই ভালো আছে কিনা দেখার জন্যে। The men would rise off their pillows to salute her in gratitude for her constant care. মানুষেরা বালিশ থেকে উঠে তাকে কৃতজ্ঞতার সাথে অভিবাদন করত তাদের প্রতিনিয়ত যত্ন নেবার জন্য। But officials who refused to give her the things she needed found her a courageous and dangerous enemy. কিন্তু যে সমস্ত আধিকারিক তাকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে অস্বীকার করেছিলেন তারা তার মধ্যে এক সাহসী ও দুর্ধর্ষ শত্রুকে খুঁজে পেলেন। Yet with it all, she was always calm, quiet, modest, never overbearing. তবুও সব কিছুর পরেও তিনি ছিলেন সর্বদা শান্ত, নির্লিপ্ত, বিনয়ী এবং কখনোই কর্তৃত্বপরায়ণ ছিলেন না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা পুরো প্যাসেজের বেঙ্গলি মিনিংটা জেনে নিয়েছি। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আমি প্রেসিজের একদম ফার্স্ট লাইনে লিখেছি নাইটিঙ্গেলস ভিজিট রিভাইভড দ্য ডিজাস্ট্রাস plight of the soldiers in Crimea, which in turn was hated by the officials for their own selfish upliftment, and she was considered fiend. তাহলে কি লিখলাম? Nightingale's visit revived the disastrous plight of the soldiers in Crimea. নাইটিঙ্গেলের ভিজিট, নাইটিঙ্গেলের ভ্রমণ বা তার যাত্রা কোথায়? রিভাইভড, পুনরায় উজ্জীবিত করেছিল। রিভাইভড ডিজাস্ট্রাস plight
অফ দ্য সোলজার্সের অবস্থা যে খুব খারাপ ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে দিয়েছিল। রিভাইভ দ্য ডিজাস্টার্স প্লাইট অফ দ্য সোলজার্স ইন ক্রিমিয়া। কোথায়? ক্রিমিয়াতে। হুইচ ইন টার্ন ওয়াজ হেটেড বাই দ্য অফিসিয়ালস, যেটা আবার পরোক্ষভাবে বা অন্যভাবে অফিসিয়ালসরা সেটাকে ঘৃণা করেছিল। দেখে লিখলাম হুইচ ইন টার্ন ওয়াজ হেটেড বাই দ্য অফিসিয়ালস ফর দেয়ার ওন সেলফিশ আপলিফমেন্ট, তাদের নিজেদের আরও উন্নতির জন্য স্বার্থর সাথে। নাইটিঙ্গেলের যে কাজটা নাইটিঙ্গেল করছিল এবং সোলজারদের দেখাশোনা করছিল সেটা অফিসিয়ালসরা সেটাকে আরও বেশি করে ঘৃণা করতে শুরু করলো, যেহেতু তারা আরও বেশি করে উন্নতি করতে পারছিল না স্বার্থপরতার মতো। অ্যান্ড শি ওয়াজ কনসিডার্ড ফ্রিয়েন্ড, এবং তাকে তারা শত্রু বলে মনে করলো। শি ওয়াজ কনসিডার্ড ফ্রিয়েন্ড। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমি বেশ কয়েকটা সেন্টেন্স যেটা প্যাসেজে বলা আছে সেটাকে ছোট করে লিখলাম। তাহলে এবার যদি আমরা প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখব প্যাসেজের প্রথম 4-5টা সেন্টেন্স এবং লাস্টের আগের যে সেন্টেন্সে যা বলা ছিল সেটাকেই আমি ছোট করে লিখেছি। তো প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে দ্য স্টোরি অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাচিভমেন্ট ইন দ্য ক্রিমিয়া রিডস লাইক অ্যান এপিক। তার ক্রিমিয়াতে তার আগমন সোলজারদের ভালোর জন্য বা তার সফলতার জন্য সেটা একটা মহাকাব্যের মতো। সেকেন্ড সেন্টেন্সে বলছে দ্য মেডিকেল অ্যারেঞ্জমেন্টস ইন দ্য আর্মি দেয়ার ওয়ার অ্যাজ আনস্যাটিসফ্যাক্টরি অ্যাজ পসিবল। সেখানেকার মেডিকেল অ্যারেঞ্জমেন্ট সোলজারদের জন্য এতটাই অপরিচ্ছন্ন যতটাই সেখানে দরকার ছিল, মানে কোনো রকম মেডিকেল ট্রিটমেন্টে ভালো ব্যবস্থা সেখানে ছিল না। থার্ড সেন্টেন্সে বলছে এভরিথিং ওয়াজ চেঞ্জড উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল সেখানে আসার সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেল। তারপরের সেন্টেন্সে বলছে নট সো দ্য অফিসিয়ালস হু আর রেসপন্সিবল ফর দ্য স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। অর্থাৎ কিন্তু এই সৈনিকদের শোচনীয় অবস্থার জন্য যে সমস্ত কর্তৃপক্ষ বা অফিসিয়ালস দায়ী ছিল তাদের অবস্থা কিন্তু তেমন ছিল না, অর্থাৎ তারা তাদের খারাপ করে নিজেদের অনেক বেশি উন্নতি করত। ফোর্থ নাম্বার সেন্টেন্সে বলছে দ্য ডক্টরস অ্যান্ড দ্য পেশেন্টস ওয়েলকামড হার গ্ল্যাডলি। ডাক্তাররা এবং রোগীরা তাকে খুব গ্ল্যাডলি বা খুশি হয়ে তাকে আমন্ত্রণ করেছিল বা সুস্বাগতম জানিয়েছিল। লাস্টের আগের সেন্টেন্সে বলছে বাট দ্য অফিসিয়ালস হু রিফিউজ টু গিভ হার দ্য থিংস শি নিডেড ফাউন্ড হার এ কারেজিয়াস অ্যান্ড ডেঞ্জারাস এনিমি। কিন্তু যে সমস্ত জিনিসপত্র নাইটিঙ্গেলের প্রয়োজন ছিল এবং আধিকারিকরা তাকে তার দিতে অস্বীকার করেছিল, এবং সেই জন্যই এখানে বলছে যে তারা তাকে কীভাবে খুঁজে পেল না সাহসী এবং তাদের জন্য বিপজ্জনক শত্রু। তো সেইগুলোকেই কিন্তু আমি একসাথে করে ফার্স্ট সেন্টেন্সে লিখলাম নাইটিঙ্গেলস ভিজিট রিভাইভড দ্য ডিজাস্ট্রাস ফ্লাইট অফ দ্য সোলজার্স ইন ক্রিমিয়া। নাইটিঙ্গেলের ভিজিট বা নাইটিঙ্গেলের অ্যারাইভাল সেখানে কি হলো যে পুনরায় ফিরে পেল সেই ডিজাস্ট্রাস ফ্লাইট থেকে মুক্তি পেল সেই সমস্ত সৈনিকরা ক্রিমিয়াতে। হুইচ ইন টার্ন ওয়াজ হেটেড বাই দ্য অফিসিয়ালস ফর দেয়ার ওন সেলফিশ আপলিফমেন্ট, যেটা পরোক্ষভাবে আধিকারিকদের কাছে সে ঘৃণার কারণ হয়েছিল বা তাকে ঘৃণা করতো তাদের নিজেদের স্বার্থপরতার সাথে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ালো। অ্যান্ড শি ওয়াজ কনসিডার্ড ফিয়েন্ট, এবং সে তাদের কাছে কী হয়ে গেল না শত্রু। এটাই কিন্তু আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো ফার্স্ট সেন্টেন্সে আমি লিখেছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ভিজিট রিভাইভড পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের পার্টটা ইন টার্ন শি ওয়াজ হেটেড পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, অ্যান্ড শি ওয়াজ কনসিডার্ড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। আমি নেক্সট সেন্টেন্সে লিখেছি বাট জেন্টল কাম অ্যান্ড কম্পোজড অ্যাজ শি ওয়াজ ডেডিকেটেড হার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রেজড সোলজার্স নাইট আফটার নাইট। লিখলাম বাট জেন্টল কাম অ্যান্ড কম্পোজড অ্যাজ শি ওয়াজ। বাট জেন্টল নম্র, কাম শান্ত, অ্যান্ড কম্পোস্ট খুব ঠান্ডা, অ্যাজ শি ওয়াজ যেমন তিনি ছিলেন, ডেডিকেটেড হার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রেজড সোলজার্স। তাহলে সে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, ডেডিকেটেড হার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার কাদের উন্নতির জন্য, রেজড সোলজার্স যাদের অবস্থা খুব খারাপ বা করুণ, যে সমস্ত সৈনিকের ক্রিমিয়াতে তাদের অবস্থা উন্নতির জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। ডেডিকেটেড হার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রেড সোলজার্স নাইট আফটার নাইট। রাতের পর রাত্রি জেগে তাদেরকে শুশ্রূষা করতেন বা তাদেরকে ভালো করার চেষ্টা করতেন। এটাই আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্সে। তো এবার যদি আমরা প্যাসেজের
9 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এমন লেখা আছে, নাইট আফটার নাইট ল্যাম্প ইন হ্যান্ড শি উড ওয়াক থ্রু দ্য হসপিটালস টু সি দ্যাট অল ওয়াজ ওয়েল। রাতের পর রাত হাতে একটা বাতি নিয়ে তিনি সমস্ত হসপিটাল ঘুরে বেড়াতেন এবং দেখতেন যে সব কিছু ঠিক আছে কিনা। এটা বলছে 9 নাম্বার সেন্টেন্সে। নাম্বার 12 সেন্টেন্সে বলছে, ইয়েট উইথ ইট অল শি ওয়াজ কাম কোয়াইট অ্যান্ড মডেস্ট অ্যান্ড নেভার ওভারবিয়ারিং। অর্থাৎ তবুও সব কিছুর পরে তিনি ছিলেন শান্ত, নির্লিপ্ত এবং বিনয়ী এবং কখনোই কর্তৃত্বপরায়ণ ছিলেন না। এটাই বলছে 12 নম্বর সেন্টেন্সে। সেটাই আমি একসাথে করে লিখলাম, বাট জেন্টল, কাম অ্যান্ড কম্পোজড অ্যাজ শি ওয়াজ ডেডিকেটেড হার লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রেজড সোলজার্স নাইট আফটার নাইট। তাহলে তিনি হাতে নিয়ে তিনি বাতি নিয়ে ঘুরে বেড়াতেন এবং রাতের পর রাত জেগে থাকতেন, সোলজারদের শুশ্রূষা করতেন এবং তিনি কম্পোস্ট এবং শান্ত, বিনয়ী, নির্লিপ্ত এরকম ছিল। সেটাই আমি লিখলাম সেকেন্ড সেন্টেন্সে। বাট জেন্টল, কাম অ্যান্ড কম্পোস্ট অ্যাজ শি ওয়াজ। তাহলে অ্যাজ শি ওয়াজ এটা আমি লিখেছি এরকমভাবে সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে, এবং ডেডিকেটেড হার লাইফ ডেডিকেটেড লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য রেড সোলজার্স নাইট আফটার নাইট। রাতের পর রাত তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তো আমি লাস্ট সেন্টেন্সে লিখেছি, শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য পেশেন্ট অ্যান্ড হার সার্ভিস অ্যান্ড ম্যাগনিমিটি আর্নড হার এ গ্রেট স্যালুটেশন। তাহলে কি লিখলাম, শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য পেশেন্টস। পেশেন্ট অর্থাৎ রোগীদের কাছে সে ছিল একটা দেবদূতের মতো। শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য পেশেন্টস। পেশেন্টের কাছে সে ছিল একটা দেবদূতের মতো। অ্যান্ড হার সার্ভিস অ্যান্ড ম্যাগনিমিটি, তার যে সার্ভিস, তিনি যেভাবে সবাইকে সাহায্য করছিলেন বা শুশ্রূষা করছিলেন, হার সার্ভিস অ্যান্ড হার ম্যাগনিমিটি, তার মহানুভবতা, আর্নড হার এ গ্রেট স্যালুটেশন, তাকে একটা বিরাট স্যালুটেশন দিয়েছিল। এটা আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে। তো এবার যদি আমরা প্যাসেজের 8 নম্বর সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখবো এমন লেখা আছে, টু দ্য পেশেন্টস শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল। রোগীদের কাছে সে ছিল দেবদূতের মতো। টু দ্য পেশেন্ট শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল। আবার প্যাসেজের 10 নম্বর সেন্টেন্সে বলা আছে, দ্য মেন উড রাইজ আপ ফ্রম দেয়ার পিলোস টু স্যালুট হার ইন গ্র্যাটিটিউড ফর হার কনস্ট্যান্ট কেয়ার। তাহলে কি, সে মানুষরা তাদের পিলো অর্থাৎ বালিশ থেকে উঠে বসে তাকে সম্মাননা জানাতো, তাকে স্যালুট করতো অর্থাৎ সম্মান জানাতো, ইন গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা হিসাবে, ফর হার কনস্ট্যান্ট কেয়ার যেহেতু সে কনস্ট্যান্টলি তাদের কেয়ার নিত বা তাদের যত্ন করতো। লেখা আছে নাম্বার 10 সেন্টেন্সে। এটাই আমি একসাথে করে লাস্ট সেন্টেন্সে লিখলাম, শি সিম টু বি অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য পেশেন্টস। পেশেন্টদের কাছে বা রোগীদের কাছে সে ছিল দেবদূতের মতো। অ্যান্ড হার সার্ভিস অ্যান্ড ম্যাগনানিমিটি, তার সার্ভিস এবং মহানুভবতা, আর্নড হার এ গ্রেট স্যালুটেশন, তাকে একটা বিরাট কৃতজ্ঞতা এনে দিয়েছিল। এইভাবে আমি প্যাসেজটা শেষ করলাম। সমস্ত জিস্ট এটা ছিল টোটাল প্যাসেজে, তা আমি অল্প ওয়ার্ডসে এইভাবে তুলে আনলাম। তোমরা জানো প্যাসেজ লিখলে টাইটেল দিতে হয়। টাইটেল আমি দিয়েছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল এ লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাকে জানা যায় লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে, তাই আমি লিখলাম টাইটেল ফ্লোরেন্স নাইটিঙ্গেল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। এছাড়া তোমরা বলতে পারো নাইটিঙ্গেলস ম্যাগনানিমাস অ্যান্ড সার্ভিস টু দ্য সোলজার্স পার্সনিফাইড। লিখলাম নাইটিঙ্গেলস ম্যাগনানিমাসনেস অ্যান্ড সার্ভিস টু দ্য সোলজার্স পার্সনিফাইড। তাহলে কি বললাম, নাইটিঙ্গেলের মহানুভবতা, ম্যাগনানিমাসনেস অ্যান্ড সার্ভিস টু দ্য সোলজার্স, এবং সোলজারদের সে যা সার্ভিস দিয়েছিল সেটা পার্সনিফাইড, এই প্রেসিসে পার্সনিফাই করা হয়েছে। এটাই আমি লিখলাম এই প্রেসিসের টাইটেল। আর তোমরা দেখো প্রেসিসটা মোট আছে 160 ওয়ার্ডসে, তো তার 3 ভাগের 1 ভাগ আমাদের 55 বা 56 ওয়ার্ডের মধ্যে প্রেসিসটা শেষ করতে হবে। তো আমি এইভাবেই 59 ওয়ার্ডসের মধ্যে প্রেসিসটা কমপ্লিট করেছি। তো তোমরা যদি এরকমভাবে লিখতে পারো তো বেশি মার্কস ক্যারি করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। আমার একটু লেট হয়ে গেল ভিডিও ছাড়তে, 2 সপ্তাহ আমি ভিডিও করতে পারিনি। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম,
সেই কারণে। তো আশা করছি আমি এবার প্রত্যেক সপ্তাহে তোমাদের ভিডিও নিয়ে আসতে পারবো এবং যেমন শর্টস করি শর্টসও করতে পারবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।